আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। বন্ধুকে খুঁজতে গিয়ে বিপদে নাবালক, সোশ্যাল মিডিয়ায় অপমানের অভিযোগ। নাগাল্যান্ডে যুব উৎসবে সাফল্য, তৃতীয় স্থান পেল দক্ষিণ ত্রিপুরা। আগরতলা রেল স্টেশনে পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য। পিতার অভিযোগে উত্তেজনা, থানায় পাল্টা অভিযোগ পরিবারের। বসন্তের আবহে সাবরুমে বাসন্তী পূজার ঐতিহ্য ও আড়ম্বরপূর্ণ আয়োজন। এখন সংবাদ বিস্তারিত। সাবরুম মহকুমায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে, যেখানে এক নাবালক ছাত্র সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হয়েছে বলে দাবি করেছে তার পরিবার সূত্রে জানা যায়, দমদমা এলাকার নবম শ্রেণীর এক ছাত্র তার এক বন্ধুর সাথে দেখা করতে গজ্জনতলী এলাকার একটি বাড়িতে যায়, কিন্তু সে তার বন্ধু ঠিক কোন বাড়িতে ভাড়া থাকে তা নিশ্চিতভাবে জানত না। সেই কারণে বাড়ির মালিকের স্ত্রীর কাছে গিয়ে সে জানতে চায়, আন্টি, আমার বন্ধু কি আপনার বাড়িতে ভাড়া থাকে? অভিযোগ অনুযায়ী ওই সময় মহিলাটি নাবালকটির একটি ছবি জোর করে তুলে রাখেন। পরবর্তীতে সেই ছবিটি ব্যবহার করে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয় এবং সেখানে তাকে চোর বলে আখ্যায়িত করা হয় বলে পরিবারের দাবি। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই নাবালক বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে পরিবারের পক্ষ থেকে সাবরুম থানায় সংশ্লিষ্ট মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কেন থানাতে এসেছেন, কি হয়েছে ঘটনাটা? কালকে বিকাল 4টা সাড়ে 4টার দিকে আমি একটু সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম সাবরুম থেকে। এবার সাবরুম থেকে আসার পথে আমার একজন বন্ধুর বাড়ি গর্জনতলী, সেখানে এই গর্জনতলী থাকে, ভাড়াটে বাড়িতে থাকে। আমি গর্জনতলীকে সাইকেলটা দাঁড় করিয়ে একজন আন্টিকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে, আন্টি, আমার একজন বন্ধু সেখানে থাকে, ভাড়াটে বাড়ি থাকে, তাদের বাড়িটা চিনেননি। আন্টি কোনো জবাব না দিয়ে আমাকে আন্টির মোবাইলটা বের করিয়ে একটা ফটো উঠিয়েছেন। উঠিয়ে আর কিছু করেনি, আর কিছু বলেও না, আমাকে কিছু করেনি। আর আন্টি এরপরে আমি জিজ্ঞাসা, আন্টি কেন ফটোটা উঠিয়েছেন? আমি অনেকবার 3-4বার জিজ্ঞেস করেছি, আন্টি আমার ফটোটা কেন উঠিয়েছেন? এবার আন্টি কোনো কিছু জবাব না দিয়ে আন্টি গাড়িটা অটো একটা দাঁড় করিয়ে সাবরুমের দিকে চলে এলো। এরপরে কি হয়েছে? এরপরে আমি সাইকেল নিয়ে আমার নিজের বাড়িতে চলে এসেছি। এবার রাত্রেবেলা আন্টি সোশ্যাল মিডিয়াতে ছবিটা পোস্ট করেছে, আগরতলার দিকে স্বর্ণের চেন চুরি করেছে। আর আমার তাতে কি? আমি একজন আমার বন্ধুর বাড়ি খুঁজতেছিলাম, আবার আন্টি আমার নামে দোষারোপ করেছে। এখন তো আমার অনেক লজ্জাবোধ হচ্ছে। আমি একজন স্কুল স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ, এবার পরীক্ষা শেষ হয়েছে, এবার 10-এ উঠবো। তোমার নাম কি? সুশান্ত চৌধুরী। তোমাকে কি চোর বলে ফেসবুকে লিখেছে নাকি? হ্যাঁ, আমাকে গলাছে। আগরতলার দিকে ছোট ছোট ছেলেরা চেন চুরি করছে, এখানে আন্টি লেগেছে। আমি বলে আগরতলার সাবধান সাবরুম, আগরতলার দিকে চেন চুরি হচ্ছে, সাবরুমের চেন চুরি হবে। এবার আমার ছবিটা দিয়ে পোস্ট করেছে আন্টি। গত 18 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড রাজ্যে অনুষ্ঠিত হয় 4 দিনব্যাপী নবম উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসব 2026। দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে লোকগীতি নিয়ে এই যুব উৎসব অংশ নেয় একদল যুবক যুবতী। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য থেকে 15টি দল এই লোকগীতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের একমাত্র দল হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার লোকগীতির দলটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় স্থান দখল করে। আজ দক্ষিণ ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসবে অংশগ্রহণকারী লোকগীতি দলটিকে বিলোনিয়া যুব ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন দক্ষিণ ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক রিতেশ শীল। তিনি বলেন, আমরা এই পারফরমেন্সে খুশি। আগামী দিনে এই দক্ষিণ জেলার যুবক যুবতীরা বিভিন্ন বিষয়ে আরও সফলতা অর্জন করবে। একই রকমভাবে প্রতিযোগিতার এবং বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন অংশগ্রহণকারী দলটি। তারা জানান, সময় এবং নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্নতা কি জিনিস সেটাই সেখানে বড় শিক্ষণীয় বিষয় ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবগুলি স্টেট থেকে নর্থ ইস্টের
8টা স্টেট থেকে প্রতিযোগী ছিল, টিম 2টো করে, কিন্তু আমরা ত্রিপুরা থেকে ফোক সং এর একটা টিমে যাই। তো ওখানে গিয়ে আমরা প্রতিযোগিতার অন্য স্টেটের সাথে কম্পিট করি। আর নাগাল্যান্ডের ওখানের যে ডিসিপ্লিনটা ছিল একদম মানে টাইম টু টাইম, মানে ওখানকার হসপিটালিটি, পাঞ্চুয়ালিটি একদম ঘুরে ধরা। আমাদের যে ওনারা যদি 3টায় বলতেন মানে পাক্কা 3টা 5 বা 2:59 মিনিটে গাড়ি স্টার্ট হয়েছে তবে প্রোগ্রাম শুরু হয়ে যেত। তো ওখানকার ডিসিপ্লিন প্লাস পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের ওখানে সকলেরই খুব ভালো লেগেছে এবং আমরা একটা লেসন নিয়ে এসেছি যে কিভাবে সময়ের সাথে পা মিলিয়ে চলতে হয়। ত্রিপুরা থেকে এবছর 9th যে নর্থ ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল হয়েছে নাগাল্যান্ডে, সেখানে আমাদের ত্রিপুরা থেকে টিম পার্টিসিপেট করেছিল। এর মধ্যে থেকে যে কম্পিটিশন হয়েছে সেখান থেকে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে ফোক সঙ্গে আমরা 3rd পজিশন সিকিউর করেছি, অ্যাচিভ করতে পেরেছি। তো আজকে আমাদের মাঝে টিমের পার্টিসিপেন্টস আমাদের মাঝে আছেন। তো আমরা খুবই আনন্দিত যে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে পার্টিসিপেন্টসরা ভালো অ্যাচিভমেন্ট করেছে এবং আমরা আশা রাখছি আগামী দিনগুলোতে আরো ভালো অ্যাচিভমেন্ট আসবে। রাজধানীর রেলপথে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। তল্লাশির জালে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ এক যুবক। মঙ্গলবারে অন্যান্য দিনের মতোই আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপিএস থানার পুলিশ রুটিন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় এক সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2 রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিআরপিএস থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় ধৃত যুবক নিজের নাম সুব্রত দত্ত বলে জানায়। তার বাড়ি মধুপুর থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পিস্তলটি বিহার থেকে ট্রেনে করে আগরতলায় নিয়ে আসে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল। ঘটনার পর জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করেন। পাশাপাশি ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আগরতলা রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটি ব্যাগ নিয়ে সে সাসপিশিয়াসলি ঘোরাফেরা করছে, তখন তাকে আমরা আমাদের স্টাফ আটক করে যখন তার ব্যাগ তল্লাশি করা হয়, তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি 7.65 mm একটি ইলিগাল স্মল ফায়ার আর্মস লগে 2টি ম্যাগজিন এবং 2টি লাইভ কার্ট্রিজেস উদ্ধার করি আমরা তার কাছ থেকে। ওর নাম কি এবং ওর বাসা কি? হ্যাঁ, ওর নাম সুব্রত দত্ত, ওর বাড়ি শিবাজলা ডিস্ট্রিক্টের মধুপুর এরিয়াতে, মধুপুর থানার অন্তরে। শান্তিরবাজার মহকুমার ভাইকোড়া এলাকার এক পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পিতা দুলাল চন্দ্র মিত্রের করা অভিযোগের বিরুদ্ধে এবার থানার দ্বারস্থ হলেন পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণ অনুযায়ী ভাইকোড়া এসএসবি ক্যাম্প সংলগ্ন মরণসুর পাড়ার বাসিন্দা দুলাল চন্দ্র মিত্র বিলোনিয়া থানায় তার সহধর্মিনী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পরিবারের সদস্যরা ভাইকোড়া থানায় গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরিবারের পক্ষ থেকে দুলাল চন্দ্র মিত্রের মেয়ে চিকিৎসক রাখি মিত্র দাবি করেন তার পিতার আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার বক্তব্য, তার বাবা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপানে আসক্ত এবং এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে লিভারজনিত সমস্যার কারণে শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে, যার চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যেও নিয়ে যাওয়া হয়েছিল। রাখি মিত্র আরও জানান, এই শারীরিক সমস্যাকে আঘাত হিসেবে দেখিয়ে তার পিতা পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তারা কখনো দুলাল চন্দ্র মিত্রের চলাফেরায় বাধা দেননি, এমনকি তিনি নিজেই অটো ভাড়া করে বিলোনিয়া গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পরিবারের সদস্যদের বক্তব্য, তাদের একমাত্র চাওয়া দুলাল চন্দ্র মিত্র যেন মদ্যপান থেকে বিরত থেকে সুস্থ জীবনযাপন করেন। দীর্ঘ সময় ধরে ভাইকোড়া থানায় আলোচনা শেষে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন রাখি মিত্র। তিনি স্পষ্ট জানান, যেখানে মামলা হয়েছে সেখানে আইনি প্রক্রিয়া চলুক এবং প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক। এদিকে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন পিতার এমন অভিযোগ, সন্তান ও স্ত্রীকে থানায় যেতে বাধ্য হওয়ায় স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেয় এবং তদন্তে কি সত্য সামনে আসে।
ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিউজ চ্যানেলে আমার বাবা দিল, মিস্টার দুলাল চন্দ্র মিত্র, আমরার ব্যাপারে আমার মা আর ভাই ওনাকে টর্চার করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে, কিন্তু যেটা সম্পূর্ণভাবে ভুল, মিথ্যা অপবাদ। আমার মা অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাসল্ট হইতেছিল অনেক বছর ধরে, কিন্তু আমরা এটাকে ফ্যামিলিগত বা পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করছি। আমার বাবারও অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কারণ আমার বাবা এক্সেসিভ ড্রিঙ্ক করে, অ্যালকোহল নেয়। তো কিন্তু ওই অ্যালকোহলটা নেওয়ার থেকে তাই নিয়ে আটকাইতে গিয়েই সব সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। তো স্ক্র্যাচ বলতে এটা আমার বাবার অ্যাকচুয়ালি সিএলডি আছে, যেটা মেডিকেল টার্মে কয় ক্রনিক লিভার ডিজিজ। অনেক বছর ধরে অ্যালকোহল নেয়, তো এটা আস্তে আস্তে লিভার ডিজিজ শুরু হয়ে গেছিলো। তো এটার লেগে তাই এটা হাতে পায়ে বিভিন্ন জায়গাতে পেটিকি ধরা পড়তেছিল, হাত মানে পেটিকি বলতে রক্ত জমাট বেঁধে যায়। তো ওইটা আমরা ফ্যামিলিগতভাবেও দেখছি, বাবু অনেকবার বাইরে গিয়ে ট্রিটমেন্টও করাইছে, এখানে লোকালিও ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু হইতেছিল না, শরীরের বিভিন্ন জায়গাতে আছে। তো কিন্তু ওই হাতটা দেখায় তাই না এটাকে অ্যাসল্ট হিসেবে প্রমাণ করায় দেখায় এটারে করার চেষ্টা করতেছে, যেভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। তাহলে কি কারণে অভিযোগ করছে, মানে আপনার বাবু অভিযোগ করছে যে আমার ভাইয়ে আর আমার মা মিল্লা তাহলে অ্যাসল্ট করছে, ওইটা সেটা তাই ওইটা দেখায়। আমরা আজকে গিয়ে আমরা সবাই যখন একসাথে বসি বাইকরা থানাতে, তাই মেনলি কমপ্লেন করছিল বিলোনিয়া থানাতে। কেড়ে করছে জানি না, তাই লোকালি আমরা বাইকরা থানাতে করতে পারতো, কিন্তু করছে না, তাই বিলোনিয়া গিয়ে করছে। কেড়ে করছে তো এটা জানি না। চৈত্রে নরম রোদ, কোকিলের ডাক আর বসন্তের মৃদু হাওয়ায় যখন চারপাশ ভরে ওঠে, তখনই আগমনী সুর তোলে দেবী আরাধনার এক প্রাচীন ঐতিহ্য বাসন্তী পূজা। বাঙালি সংস্কৃতিতে এই পুজোকে অনেকেই বসন্তের দুর্গোৎসব বলে মনে করেন, আবার অনেকে একে আসল দুর্গাপুজো হিসেবেও গণ্য করেন। চৈত্র মাসের নবরাত্রি উপলক্ষে পালিত এই বাসন্তী পূজার প্রচলন ত্রিপুরায় বিশেষভাবে লক্ষণীয়। মাণিক্য রাজবংশের আমল থেকে আগরতলা দুর্গাবাড়িতে রাজকীয় আয়োজনের মাধ্যমে এই পূজার সূচনা হয়েছিল। সেই ঐতিহ্য আজও বহমান। শহর থেকে গ্রাম, মন্দির থেকে গৃহ, সবখানে ভক্তি ভরে দেবী বাসন্তীর আরাধনা করা হয়। বিশেষ করে সাবরুম মহকুমায় বাঙালি সম্প্রদায়ের মধ্যে বাসন্তী পূজার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। এখানে বহু প্রাচীন মন্দির ও পারিবারিক দেবদেবীর আসনে দেবী বাসন্তীর পূজা হয়ে থাকে। স্থানীয়ভাবে এই পূজাকে ঘিরে গড়ে উঠেছে এক স্বতন্ত্র ঐতিহ্য ও আবেগ। এবছর 24শে মার্চ থেকে শুরু হয়ে 28শে মার্চ পর্যন্ত চলবে বাসন্তী পূজার এই উৎসব। পুরাণ মতে এই সময় দেবীর আগমন ঘটে নৌকায় এবং বিদায় হয় হাতির পিঠে, যা শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। সাবরুমের জগন্নাথজিও মন্দির, গর্জনতলী কালীবাড়ি, নবীনপাড়ার উজ্জ্বল চক্রবর্তীর বাড়িতে, দোলবাড়ি এলাকার সজল চক্রবর্তীর বাড়িতে এবং সাবরুম শহরের কালীপদ ব্যানার্জি লেনের কান্তিলাল বসাকের বাড়িতে পূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি ও আয়োজন। স্থানীয় মানুষের উৎসাহ ও অংশগ্রহণে প্রতিটি পূজা মণ্ডপ হয়ে উঠেছে ভক্তি ও আনন্দের মিলনক্ষেত্র। পূজার প্রধান পুরোহিত শুভেন্দু বিকাশ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, দেবী দুর্গার বাসন্তী রূপের এই আরাধনা আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এই পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। সব মিলিয়ে সাবরুম মহকুমায় বাসন্তী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি মানুষের আবেগ, ঐতিহ্য ও মিলন মেলার এক উজ্জ্বল উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বসন্ত ঋতুতে বাসন্তী পূজা, এটা হচ্ছে অরিজিনাল দুর্গা পূজা। এটা ভারত সংঘ একটা প্রাচীন ক্লাব, এই ক্লাবের একজন সদস্য, উনি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে এই দুর্গা পূজা করছেন। শ্রী কান্তিলাল বসাক, প্রাক্তন শিক্ষক। আমি এই পূজার পুরোহিত। আজকে সন্ধ্যায় আমরা বিল্লষষ্ঠীতে আপনার দেবীর অধিবাস এবং আমন্ত্রণ আমরা করব কিছুক্ষণ বাদে। আগামীকাল মহাসপ্তমী, তারপর দিন মহাষ্টমী, তারপর দিন মহানবমী এবং তারপর দিন বিজয়া দশমী। সার্বিকভাবে পূজা সুন্দর হবে, আশা রাখছি। টাইমিংস খুব ভালো এবং এটা অরিজিনাল দুর্গা পূজা। মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। ধন্যবাদ, নমস্কার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।